আমি ইয়াসিন আরাফাত তোমাদের সাথে আজকে কথা বলবো হিসাব বিজ্ঞানের উৎপত্তি কত সালে হয়েছে, হিসাব বিজ্ঞানের ভূমিকা কি ছিল, হিসাব বিজ্ঞানের কে আবিষ্কারক, কত সালে তিনি আবিষ্কার করেছে হিসাব বিজ্ঞানের ভূমিকা কি, হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের পার্থক্যটা কি, এগুলো নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাকে যদি আমরা বা তোমার এলাকার চাচা বা পাশের কোনো একটা আন্টি, ওই যে আমরা বলি না সো কল্ড আন্টিরা, তারা যদি তোমাকে প্রশ্ন করে যে বাতিজা বা স্বাস্থ্য ভাই বা ধরো ছোট ভাই যে হিসাব বিজ্ঞানটা কি, তখন তুমি কি উত্তর দিবা? তোমার কাছে ধরো মাথাটা তখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তোমার মাথায় কোনো উত্তর নাই। হাই হাই, কি প্রশ্ন করছে ভাই, এটা কি প্রশ্ন করছে চাচা, এটা কি প্রশ্ন করছে, আমাকে কি ইনসাল্ট করার জন্য করছে? না, তোমাকে ইনসাল্ট করার জন্য কিন্তু কোশ্চেনটা করে নাই, তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাইতেছে, কারণ তোমার কাছে অনেক কিছু জানার আছে, তারা কিন্তু এই বিষয়গুলোর সম্পর্কে অজ্ঞ। তখন তুমি কি উত্তর দিবা? তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও, ইউটিউবের কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই উত্তরটা লিখে দাও যে হিসাব বিজ্ঞান বলতে কি বুঝে। দেখো, হিসাব বিজ্ঞান বলতে আমরা নর্মালি কি বুঝি? হিসাব বিজ্ঞান বলতে আমরা বুঝি যে লেনদেন সমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট পক্ষর ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ সংক্রান্ত সামগ্রিক কার্যক্রমকে হিসাব বিজ্ঞান বলে। দেখো, তাহলে হিসাব বিজ্ঞান শুরু হয় কোত্থেকে? লেনদেন সমূহ শনাক্তকরণ থেকে। আর হিসাব বিজ্ঞান শেষ হয় কোন জায়গায়? ব্যবহারকারীর নিকট তথ্য সংক্রান্ত সামগ্রিক কার্যক্রম পর্যন্ত। তাহলে তুমি যখন হিসাব বিজ্ঞান শুরু করবা, তখন প্রথমে কি করবা? যে হিসাব বিজ্ঞানটাকে শনাক্ত করতে হবে, লেনদেন শনাক্ত করতে হবে। এখন লেনদেন শনাক্ত করে কিভাবে? দেখো, দৈনন্দিন পৃথিবীতে হাজার রকমের ঘটনা ঘটে। আমি ভাত খাইতে গেছি, এটা একটা ঘটনা। আমি কলম কিনতে গেছি, এটা একটা ঘটনা। তুমি গিয়ে একটা খাতা ক্রয় করতে গেছে, সেটা একটা ঘটনা। পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছে, সেটা একটা ঘটনা। আজকে ইউটিউবের ভিডিও দেখতেছে, সেটা একটা ঘটনা। এখন এই যে এত ঘটনাগুলোর মধ্যে তোমাকে শনাক্ত করে নিতে হবে যে কোনটা লেনদেন আর কোনটা লেনদেন নয়, কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়, কোনটা লেনদেন কোনটা ঘটনা, এগুলো তোমাকে শনাক্ত করে নিতে হবে। এখন শনাক্ত করে কিভাবে নিবা? সেটা প্রথমে অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে। প্রতিটা লেনদেনেই তোমাকে কি থাকতে হবে? অর্থের মাধ্যমে তোমাকে যাচাই বাছাই করতে হবে। এটার সাথে অর্থ জড়িত না থাকলে কোনোদিনও সেটা লেনদেন হবে না। এবং আর্থিক অবস্থার পরিমাপ করতে হবে, ঠিক আছে? আর্থিক অবস্থার উপর পরিবর্তন করতে হবে। যেমন ধরো, যদি দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রভাব না পেলে, যদি একটা ঘটনা সেটা দুইটা পক্ষ না থাকে, একটা ডেবিট আর একটা ক্রেডিট পক্ষ না থাকে, তাহলে কোনোদিনও সেটা কি হবে না? লেনদেন হবে না। আচ্ছা, ধরো তুমি এবার লেনদেন শনাক্ত করতে পারছো, মানে তুমি এবার ফার্স্ট স্টেপ শেষ, এবার সেকেন্ড স্টেপে গিয়ে কি করবা? সেগুলোকে তুমি লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধ কিভাবে করবা? কোন বইতে লিপিবদ্ধ করবা? সেটা লিপিবদ্ধ করবা প্রথমে বিশ্লেষণ করবা, বিশ্লেষণ শেষে সেগুলোকে কি করবা? সেগুলোকে তুমি জাবেদাভুক্ত করবা। জাবেদাভুক্ত কিভাবে করে তুমি জানো, আমি জানি, সবাই জানে যে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয়, দায় বৃদ্ধি পাইলে ডেবিট হয়, দায় হ্রাস পাইলে ক্রেডিট হয়, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, দায় হ্রাস পাইলে ডেবিট হয়। তো এইভাবে একটা স্টেপ আছে, প্রসিডিউর আছে, কিভাবে কি হইলে ডেবিট হবে, কি হইলে ক্রেডিট হবে। এটা তুমি জানো, যদি না জানো তোমার জন্য আমার পরবর্তীতে আরেকটা ক্লাস থাকবে। যদি তোমরা জাবেদা কিভাবে করতে হয় সেটা না জেনে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের জন্য জাবেদার উপরে, স্পেশালি জাবেদার উপরে একটা ক্লাস নিব, ঠিক আছে? এরপর এগুলো করার পরে তোমার পরবর্তী কাজ কি হবে? পরবর্তী কাজ হবে তুমি এগুলো কি ব্যবহারকারীর নিকট প্রদান করতে হবে, ব্যবহারকারীর নিকট প্রদান করতে হবে, ঠিক আছে? এরপরে ধরো তোমার হিসাব বিজ্ঞান শেষ। তাহলে হিসাব বিজ্ঞানের তিনটা ধাপ কি কি? প্রথম লেনদেন শনাক্ত করতে হবে। লেনদেন শনাক্ত করার পরে কি হবে? লেনদেন লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধ করার পরে কি হবে? তুমি ওই তথ্যগুলোকে সংশ্লিষ্ট ব্যবহারকারীর নিকট পৌঁছায় দিতে হবে। এখন সংশ্লিষ্ট ব্যবহারকারী কে? কারা সংশ্লিষ্ট ব্যবহারকারী? এই প্রশ্নটা যখন তোমার মাথায় আসবে, তখন তুমি বলে রাখি তোমাকে, তারা যারা তোমার কোম্পানির শেয়ার ক্রয় করতে চায়, যারা তোমার কাছ থেকে পণ্য মানে তোমার কোম্পানিতে বিনিয়োগ করতে চায়, ওরা সংশ্লিষ্ট ব্যবহারকারী। এখন তারা কেন জানতে চাইবে? তারা জানতে চাইবে এই কারণে, তারা কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা তোমার কোম্পানিতে তারা বিনিয়োগ করবে। এখন কিসের উপরে ভিত্তি করে তারা তোমার কোম্পানিতে টাকা বিনিয়োগ করবে বলো? তো যদি তারা না জেনে থাকে যে তোমার কোম্পানিতে গত বছর লাভ হয়েছে নাকি লস হয়েছে, যদি তারা না জানে যে তোমার কোম্পানিতে তুমি কি দায়বদ্ধ নাকি তোমার নেট অ্যাসেট বেশি, এই বিষয়গুলো তারা জানতে চাইবে। যখন তুমি তাদেরকে একটা ক্লিয়ার
ধারণা দিবা যে দেখেন আমার কোম্পানিতে গত বছর 1 কোটি টাকা লাভ হয়েছে, আমার গত বছর এবং এরপর পূর্ববর্তী বছরও আমার কোম্পানিতে লাভ হয়েছে, তাহলে ওরা হচ্ছে তোমার কোম্পানির উপর একটা পজিটিভ ভাইব আসবে। পজিটিভ ভাইব আসলে কি হবে, তোমার কোম্পানিতে তারা হচ্ছে অর্থ বিনিয়োগ করবে। ঠিক আছে, মেসেজ ক্লিয়ার? তাহলে যদি দেখো হিসাব বিজ্ঞান বলতে সাফা যদি তোমার প্রশ্ন করে বা হচ্ছে পাশের বাসার আন্টি প্রশ্ন করে বসলো, তোমাকে হচ্ছে কনফিউজ করার জন্যই বললাম, তখন কি উত্তর দিবা যে হিসাব বিজ্ঞান বলতে বুঝি লেনদেন সমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট পক্ষ অবলিক ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ সংক্রান্ত কার্যকরীকে হিসাব বিজ্ঞান বলে। ওকে, এর পরবর্তীতে দেখো যখন তুমি হিসাব বিজ্ঞানটা জানছো এবং সাসাকে হচ্ছে সাথে সাথে প্রশ্নের উত্তর দিয়ে দিছ, সাসা যখন হচ্ছে তোমার প্রশ্নের উত্তর পেয়ে স্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল, এখন সাসা কি করছে, তোমাকে আবার কাউন্টার অ্যাটাক করলো, তোমাকে হচ্ছে আবার একটা প্রশ্ন ছুড়ে দিল। কি প্রশ্ন, যে তাইলে ঠিক আছে বাতিজা, তাইলে তুমি এবার বলো হিসাব বিজ্ঞান কি, যখন পারছো তাহলে এবার বলো তো দেখি, তাহলে হিসাব বিজ্ঞান আমরা কেন করি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, কি কারণে আমরা হিসাব বিজ্ঞান করতে হবে, আমাদের তো হিসাব বিজ্ঞান না করলেও চলে, তাহলে আমরা কেনই শুধু শুধু হিসাব বিজ্ঞান করবো। তখন তুমি এটার উত্তর কি দেবা, তুমি আবার কাউন্টার অ্যাটাক করতে হবে, উনাকে হচ্ছে আবার অ্যাটাক করতে হবে, অ্যাটাক করে উনাকে হচ্ছে আবার আগের মতো হচ্ছে নীরব করে দিতে হবে। যদি তুমি নীরব করতে পারো তাহলে তুমি গেইনার, আর যদি তুমি নীরব করতে না পারো তাহলে বলবে আরে দূর, এরা কিসের আজকালকার পোলাপান সারাদিন মোবাইল টিপে, কি পড়ে না পড়ে, আজকাল নাকি মোবাইলে পড়ালেখা করে, এ ধরনের কত প্রশ্ন করবে। তো তোমাকে হচ্ছে অবশ্যই জানতে হবে যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি। এখন দেখো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য আর একটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কি, লেনদেন সমূহ শনাক্ত করতে হবে, শনাক্ত করে সেগুলোকে হচ্ছে লিপিবদ্ধ করতে হবে, এটা হইলো প্রাথমিক উদ্দেশ্য। আর প্রধান অবলিক শেষ উদ্দেশ্য হইলো তোমার সংশ্লিষ্ট পক্ষ অবলিক ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করতে হবে। দেখো ক্লিয়ার কিনা, প্রথমটা হইলো কি করতে হবে, তোমার ঘটনাসমূহ চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে সেগুলো লিপিবদ্ধ করতে হবে, লিপিবদ্ধ করার পর প্রাথমিক উদ্দেশ্য শেষ। এবার সেকেন্ডারি উদ্দেশ্য বা হইলো মেইন উদ্দেশ্য হইলো কি, মেইন উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষ অবলিক ব্যবহারকারীর নিকট তথ্য প্রদান। ঠিক আছে, এই দুইটা উদ্দেশ্য তোমাকে মাথায় রাখতে হবে। এখন দেখো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় কিন্তু প্রাথমিক উদ্দেশ্য বলা থাকবে না, প্রধান উদ্দেশ্য বলা থাকবে না, পরীক্ষায় বলা থাকবে যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি। ধরো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বলে একটা প্রশ্ন করে তোমাকে হচ্ছে মানে এই দুইটা উত্তরই দিল, এইটাও দিল এইটাও দিল, তখন তুমি কোনটা পরীক্ষায় অংশগ্রহণ করবা, মানে কোনটাতে হচ্ছে টিক চিহ্ন দিবা, তুমি অবশ্যই প্রধান উদ্দেশ্য যেটা আছে সেটাই টিক চিহ্ন দিতে হবে, প্রাথমিক উদ্দেশ্য না। ঠিক আছে, মেসেজ ক্লিয়ার? তাহলে কি, যদি তোমাকে বলে যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, সেটা যদি বলে তোমাকে এইটাও দেওয়া থাকে এইটাও দেওয়া থাকে, তখন তুমি কি করবা, এইটাতে টিক চিহ্ন দিবা। আর যদি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি এই প্রশ্ন করার পরে তোমার এই উত্তরটা না দেওয়া থাকে, শুধু এই উত্তরটা দেওয়া থাকে, তখন তুমি এইটা টিক চিহ্ন দিবা। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যদি দুইটাই থাকে তাহলে এটা কারেক্ট, আর যদি দুইটা না দিয়ে শুধু এইটা দেওয়া থাকে এইটা দেওয়া না থাকে, তখন হবে গিয়ে এটা। বুঝছো? তাহলে এটা হচ্ছে মেইন, এটা না দেওয়া থাকলে এটা হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। এবারও দেখো, এবারও তুমি হচ্ছে কি করছো, সাফাকে প্রশ্ন করে মানে উত্তর দিয়ে তুমি হচ্ছে ওনাকে থামায় রাখছো। এখন উনি আর কিছুই পারতেছে না, এবার উনি বললো যে ভাই বা বাতিজা বা দাদা একটা প্রশ্ন করি আরেকবার, শেষ কিছু মনে করো না, শেষ প্রশ্ন, এটা যদি তুমি পারো তোমার জন্য হচ্ছে আমার পক্ষ থেকে তোমার একটা পুরস্কার দিল, ধরো তোমার বললো যে চা খাইতে, হ্যাঁ একটা চা খাইতে বললো। এবার কি প্রশ্ন করবে তুমি বুঝতেছো যে দেখেন এবার তাইলে হয়তো চাচা আমাকে এমন প্রশ্ন করবে যে প্রশ্নটার উত্তর হয়তো আমার কাছে থাকবে না। তখন তোমাকে চাচা কি প্রশ্ন করছে, চাচা এবার তোমাকে প্রশ্ন করছে যে হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের পার্থক্য কি। এখন ধরো তুমি যদি হিসাব বিজ্ঞান কি আর হিসাব রক্ষণ কি এই দুইটা না জানো, তখন তুমি শেষ, ইউ আর ডাইড, তুমি মরে গেছো। তোমাকে আর হচ্ছে চাচা মানে আর তো তোমার উপর একটা ভালো ভাইব রাখবে না। তোমাকে হচ্ছে কি করতে হবে, হিসাব বিজ্ঞান জানতে হবে। হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান হচ্ছে লেনদেন সমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট পক্ষ অবলিক ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ সংক্রান্ত কার্যাবলী। এবার দেখো হিসাব বিজ্ঞান এটা, আর হিসাব রক্ষণ কি, এইটা হইলো দেখো এটার আরেক নাম হচ্ছে লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণটা দেখো অলরেডি কিন্তু হিসাব বিজ্ঞানের একটা পার্ট। কোনটা? হিসাব বিজ্ঞানের পার্ট হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট পক্ষ অবলিক ব্যবহারকারীর নিকট তথ্য প্রদান। আর হিসাব রক্ষণটা হচ্ছে কি, লিপিবদ্ধকরণই। সো তোমাকে মনে রাখতে হবে যে হিসাব বিজ্ঞান একটি সামগ্রিক প্রক্রিয়া, আর হিসাব রক্ষণ হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা পার্ট। একটা উদাহরণ দিই, ধরো তোমরা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির নাম শুনছো,
সবাই জানো, যারা ঢাকা ইউনিভার্সিটির নাম জানো তারা জানো যে ঢাকা ইউনিভার্সিটির অধীনে ঢাকার মধ্যে 7টা কলেজ আছে, সেগুলোকে বলা হয় অধিভুক্ত 7 কলেজ। এরাও কিন্তু এদেরকে কিন্তু কি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দেওয়া হয়। সার্টিফিকেটে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি লেখা থাকে, কিন্তু তারা এমন না যে তারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তারা কিন্তু দাবি করে না যে তারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তারা কি করে, তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পার্ট। আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে দেখো একটা সামগ্রিক অংশ, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অংশের একটা পার্ট হইলো গিয়ে হচ্ছে অধিভুক্ত 7 কলেজ। ঠিক তেমনি হিসাব বিজ্ঞান হচ্ছে একটা সামগ্রিক অংশ, সামগ্রিক ব্যবস্থা। এই সামগ্রিক ব্যবস্থার একটা পার্ট হচ্ছে হিসাব রক্ষণ। ঠিক আছে, এবারও দেখো তুমি হচ্ছে সাসাকে প্রশ্ন উত্তর দিয়ে দিছো, সাসা তোমার সাথে কথা বলবে না। সাসা এবার হেরে গেছে, সাসা বলবে যে বাতিজা চলো আমরা নামাজ পড়তে যাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। চাচা এবার হচ্ছে নামাজের দিকে চলে যাবে, কারণ চাচা অলরেডি হচ্ছে হেরে গেছে তোমার সাথে। হেরে যাওয়াতে চাচা আর কথা অগ্রসর করবে না, কন্টিনিউ করবে না। চাচা হচ্ছে বললো যে ঠিক আছে তাহলে তুমি থাকো, তুমি থাকা হচ্ছে কথা টথা বলো, চা খাও। দোকানদারকে বলবে যে ওরা চা দেন, বা হচ্ছে বলবে যে কি খাবা, চায়ের সাথে খাও। চাচা চলে যাবে, কারণ চাচা অলরেডি লজ্জিত। পাশের আন্টি অলরেডি তোমার সাথে আর কথা বলতে পারবে না। দেয়ার মানে এমন একটা পজিশন, একটা জায়গায় পড়ছে যে তারা ইম্বার্সিং সিচুয়েশনে পড়ে গেছে, তারা আর কথা বলবে না। তোমাকে হচ্ছে হয়তো নুডলস খাওয়াবে আন্টি, বা হচ্ছে চাচা চা খাওয়াবে, তারপর আস্তে করে চলে যাবে। এখন এবার হচ্ছে কি, অলরেডি কিন্তু এগুলো আলোচনা করছিলাম যে হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান হচ্ছে শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ। আর হিসাব রক্ষণ কি, হিসাব রক্ষণ হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। লেনদেন লিপিবদ্ধকরণের আরেক নাম হচ্ছে হিসাব রক্ষণ। হিসাব রক্ষণের এক নাম লিপিবদ্ধকরণ, লিপিবদ্ধকরণের আরেক নাম হচ্ছে হিসাব রক্ষণ। এই যে লিপিবদ্ধকরণের 3টা ধাপ, একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, আরেকটা হচ্ছে লেনদেন জাবেদামুক্তকরণ, আরেকটা হচ্ছে লেনদেন স্থানান্তরকরণ। ঠিক আছে, এটা তো তোমরা অলরেডি জেনেছো, আমি আলোচনা করেছি। তাহলে তুমি এই বিষয়গুলো আরেকবার দেখে নিও, তাহলে হচ্ছে অবশ্যই তোমার হচ্ছে কাজে দিবে। এরপর আসো হিসাব বিজ্ঞানের জনককে। দেখো 1494 সালে লুকা প্যাসিলিও হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা দেয়। ঠিক আছে, তাহলে হিসাব বিজ্ঞানের জনককে লুকা প্যাসিওলি, যিনি 1494 সালে একটা বই লিখেন। বইয়ের নামটা হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। ঠিক আছে, তাহলে দেখো কি, হিসাব বিজ্ঞানের জনক হয়েছে লুকা প্যাসিওলি। তিনি 1494 সালে, 1494 সালে, কত সাল, 1494 সাল, কত সাল, 1494 সালে একটা বই লিখেন, যে বইয়ের নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। ঠিক আছে, এই বইয়ের নামটা তোমরা হচ্ছে যে কোনোভাবে গুগল থেকে হোক বা যে কোনোভাবে থেকে হচ্ছে ইংলিশ এবং বাংলা দুইটাই হচ্ছে জেনে নিও, তাহলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো হিসাব বিজ্ঞানের জনককে, হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিলিও কত সালে লিখছেন, 1494 সালে। কি বই লিখছেন, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। ঠিক আছে, ওকে। এরপরে দেখো দুই তরফা দাখিলা পদ্ধতি কি। এখন হচ্ছে চাচা নামাজ পড়ে আসছেন, নামাজ পড়তে উঁচু করতে করতে উনি ভাবছেন যে আরেকটা প্রশ্ন করে দেখি বাতিদারে। এইটাইতে যদি বাতিদাকে হচ্ছে আটকাইতে পারি তাহলে হচ্ছে শেষ, মানে বাতিদাকে বলতে পারবো যে অন্তত একটা প্রশ্ন তো পারো নাই। হ্যাঁ, একটা কোশ্চেন তো তোমাকে বলছি তুমি ওটা পারো নাই, 3টা পেরে লাভ কই, একটাতে তো ফেল। এখন তোমাকে হচ্ছে দাদা প্রশ্ন করলো যে দুই তরফা দাখিলা পদ্ধতি কি। এখন তুমি ধরো এটার উত্তর পারো, তুমি চাচাকে সাথে সাথে বললো চাচা আপনি তো খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন, ঠিক আছে আমার কাছে একটা সুন্দর উত্তর আছে। দুই তরফা দাখিলা পদ্ধতি হচ্ছে, মানে দুই তরফা দাখিলা পদ্ধতির জনক হচ্ছে লুকা প্যাসিলিও। দুই তরফা দাখিলা পদ্ধতি হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণায়ক একটা প্রক্রিয়া, যেখানে দুটি পক্ষ থাকবে, একটা হচ্ছে অর্থ আদানকারী আর একটা হচ্ছে অর্থ প্রদানকারী। ঠিক আছে, এখন দেখো সাসারে কিন্তু আবার উত্তর দিছো, কি উত্তর দিছো, যে সাসা দুই তরফা দাখিলা পদ্ধতির জনক হচ্ছে লুকা প্যাসিওলি। উনি 1494 সালে এই তত্ত্ব আবিষ্কার করেন। হ্যাঁ, উনি কি করছেন, উনি হচ্ছে বলবা যে এটার মানে হচ্ছে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ নির্ণায়ক একটা প্রক্রিয়া, যেখানে দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার অর্থ আদানকারী আর একটা হচ্ছে অর্থ প্রদানকারী। শেষ, সাসাকে বলছো, ঠিক আছে তাহলে তুমি হিসাব বিজ্ঞানের প্রো লেভেলের একজন মানুষ, তোমার সাথে আর কখনো হিসাব বিজ্ঞান নিয়ে আমি কথা বলবো না বাতিজা, তুমি ভালো, আল্লাহ তোমার হচ্ছে মঙ্গল কামনা করি তোমার জন্য, তুমি ভালো কিছু করবা। ঠিক আছে, এই বলে হচ্ছে চাচা বাজারে চলে গেছেন। ওকে, এখন হচ্ছে এইটার পরে এবার হচ্ছে পাশের একজন, ঠিক আছে, তোমাকে হচ্ছে বললো যে তুমি তো ভালোই পড়ো, আচ্ছা এটা তুমি তো অ্যাকাউন্টিং সম্পর্কে ভালোই জানো, হিসাব বিজ্ঞানের মোটামুটি তোমার বেসিক ধারণাটা মাথায় আছে, আচ্ছা এটা বলো তো দেখি যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি।
আর এটা বলার পাশাপাশি তুমি থেমে যায় না, বললো যে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি কি। এতক্ষণ তো দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে বহুত কথাবার্তা বলছো, এখন বলো তো দেখি দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি কি একটু বলো। তখন তুমি কি করবা, তুমি হচ্ছে উত্তর দিবা যে উনিও ধরো তোমার এক ধরনের চাচা, দুই সম্পর্কের চাচা, উনারে বলবা যে এটা কোনো কঠিন বিষয় না, আমি পারি, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করেন। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আর দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি কি? দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি হচ্ছে লেনদেন। ডান। এখন উনি তো বুঝছে যে না, এই মানুষটা তো, রহিম তো খুবই ভালো, ইয়াসিন তো আসলে অ্যাকাউন্টিং সম্পর্কে ধারণা আছে, ঠিক আছে তাহলে থাকো, আমিও একটু বাড়িতে কাজ আছে, এই বলে উনিও চলে গেছেন। তুমি বসেছিলা, বসে বসে হচ্ছে গিয়ে চাটা খাইলা, খাওয়ার পরে মাগরিবের আজান দিল, মাগরিবের আজান দেওয়ার পরে তুমি হচ্ছে নামাজ পড়তে তুমিও চলে গেছো, ঠিক আছে। এই হচ্ছিল আজকের আমাদের ক্লাস। তুমি হচ্ছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে হচ্ছে জানাও, আর যদি একান্ত বেশি প্রবলেম হয় আমাদের প্রয়ুত স্বাধীনের ফেসবুক পেজে প্রতিদিন লাইভ হয়, তুমি সেখানে যাইতে পারো, সেখানে আমার ক্লাস আছে, তুমি দেখতে পারো। আর যদি একান্ত প্রবলেম হয় পেজের ইনবক্সে কমেন্ট করবা বা আমার ইনবক্সে কমেন্ট করবা, আমি তোমাকে হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।